আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন জেলার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব 2024 শিক্ষাবর্ষের শিক্ষণকালে মূল্যায়ন বার্ষিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত একটি নির্দেশনা নিয়ে। তোমরা কিন্তু জানো তোমাদের বার্ষিক পরীক্ষায় একটি বড় মানের পরিবর্তন এসেছে এবং তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসও কিন্তু প্রকাশিত হয়েছে, এবং আমি সেই সিলেবাসগুলো অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি। তো আজকে আমরা আলোচনা করব যে তোমাদের যে শিক্ষণকালে মূল্যায়ন হবে এবং বার্ষিক পরীক্ষা হবে সেখানে আসলে কি কি নিয়ম থাকবে। দেখো, এখানে একটি পরিপত্র, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র নং এত, তারিখ 1 সেপ্টেম্বর 2024 প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষণকালে মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। তোমরা কিন্তু জানো তোমাদের পাঠ্যসূচি প্রণয়ন অর্থাৎ সিলেবাস প্রণয়ন করা হয়েছে, প্রশ্নের ধারা যেটি রয়েছে এবং মানবন্টন যেটি রয়েছে সেগুলো কিন্তু সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। এটি কিন্তু আগের মূল্যায়ন উৎসবের মতো নয়, এটি কিন্তু পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে যেখানে নাম্বার থাকবে। সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষাধারার মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষা পরিমার্জিত মূল্যায়ন নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ এখন যে পরিমার্জিত যে মূল্যায়ন নির্দেশনাটি রয়েছে সেটি অনুযায়ী ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন এবং বার্ষিক পরীক্ষার পরিমার্জিত মূল্যায়ন অনুষ্ঠিত হবে। তোমরা কিন্তু জানো তোমাদের পরীক্ষা কিন্তু দুটি পদ্ধতিতে নেওয়া হবে, একটি হচ্ছে শিক্ষণকালে আর একটি হচ্ছে বার্ষিক পরীক্ষা। শিক্ষণকালীন মূল্যায়নে তোমাদের থাকবে 30% এবং বার্ষিক মূল্যায়নে থাকবে 70%। তবে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষার বিশেষায়িত বিষয়সমূহের এবং দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম পূর্বে ধারাবাহিকতায় অনুষ্ঠিত হবে। অর্থাৎ দশম শ্রেণীর মূল্যায়ন কার্যক্রম কোন হিসেবে চলছিল সেটা কিন্তু সৃজনশীল হিসেবে চলছিল, এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষার যে বিশেষায়িত বিষয়সমূহ চলছিল সেগুলো যেভাবে চলছিল সেভাবেই চলবে। তো এরপরে দেখো, এখানে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন বার্ষিক পরীক্ষা পরিচালনার সাধারণ নির্দেশনা। তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখো। এখানে 1 নম্বরে বলা হয়েছে 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম 2022 এর আলোকে প্রণীত পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর ভিত্তিতে সম্পন্ন হবে। অর্থাৎ এটি দ্বারা বোঝানো হয়েছে 2022 আসলে কোন শিক্ষাক্রমটি। 2022 শিক্ষাক্রম হচ্ছে তোমরা এখন বর্তমানে যে বই পড়ছো সেগুলো কিন্তু 2022 শিক্ষাক্রম অনুযায়ী প্রণীত হয়েছে, এবং তোমাদের বইগুলো প্রকাশিত হয়েছে 2024 সালে। অর্থাৎ তোমাদের এখন যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে সেই পাঠ্যপুস্তকের বিষয়বস্তুর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। মূল্যায়ন কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা দুটি ভাগে অনুষ্ঠিত হবে। অর্থাৎ দুটি ভাগ থাকবে, একটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা। তোমরা কিন্তু দেখেছো সিলেবাসগুলোতে মূল্যায়ন কাঠামো নামে একটি অংশ রয়েছে। সেই মূল্যায়ন কাঠামো অংশ কিন্তু বলা ছিল যে তোমাদের পরীক্ষা হবে দুটি পদ্ধতিতে, একটি হচ্ছে বার্ষিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষা, এবং আরেকটি হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন। শিক্ষণকালীন মূল্যায়নে থাকবে 30% এবং বার্ষিক পরীক্ষায় থাকবে 70%। এরপরে দেখো বলা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবে। সেক্ষেত্রে তোমরা এই লাইনটি লক্ষ্য করো, এখানে কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে সেটি কিন্তু তোমাদের শিক্ষকগণ নিজস্ব তত্ত্বাবধানে পরিচালনা করবেন, এবং প্রদত্ত প্রশ্নের যে নমুনা রয়েছে প্রত্যেকটি সিলেবাসের সঙ্গে একটি নমুনা প্রণয়ন করা হয়েছে, এবং সেই নমুনা অনুসরণ করে তারা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটি তৈরি করবেন। অর্থাৎ এটি দ্বারা এটিই বোঝা যাচ্ছে যে তোমাদের প্রশ্নপত্রগুলো বিদ্যালয়ে তৈরি করা হবে, তবে কোনো ক্রমেই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমাদের যে প্রশ্নপত্র রয়েছে সেটি যেখানে নমুনা দেওয়া হয়েছে সিলেবাসের সাথে সেটির হুবহু তারা তৈরি করতে পারবে না। প্রণীত প্রশ্নের সাহায্যে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2024 শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষা গ্রহণ করবেন। অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে যেসব প্রশ্নপত্র তৈরি হবে শিক্ষকগণের তত্ত্বাবধানে সেই প্রশ্নপত্রের সাহায্যে কিন্তু তোমরা পরীক্ষা দিবে। এরপরে দেখো একটা জিনিস, সেটি হচ্ছে যে তোমাদের প্রশ্ন কিন্তু বোর্ড তৈরি করবে না। এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে বোর্ড কিন্তু প্রশ্ন তৈরি করবে না। শিক্ষার্থীরা, এটি হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। এটি দেখলে তোমরা বুঝতে পারবে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্রটি কেমন হবে। সব বিষয়ের ক্ষেত্রে প্রশ্নপত্রটি প্রায় একই রকম।
এরপরে দেখো আমরা যদি 4 নম্বরে দেখি, এখানে বলা হয়েছে প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমে মোট নম্বর হবে 100। অর্থাৎ প্রতিটি বিষয়ের, যেমন বাংলা, ইংরেজি, গণিত, প্রতিটি বিষয়ের মূল্যায়ন কার্যক্রমের মোট নম্বর হবে 100। এর মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের গুরুত্ব ওয়েটেজ হবে 30% এবং পরীক্ষার গুরুত্ব ওয়েটেজ হবে 70%। অর্থাৎ তোমাদের পরীক্ষা কিন্তু 100 নম্বরের হবে, তবে এখানে শিক্ষণকালীন মূল্যায়নের যে গুরুত্বটি রয়েছে সেটা হবে 30%, অর্থাৎ 30 নম্বরের, এবং পরীক্ষার যে গুরুত্ব সেটি হবে 70%। এরপরে দেখো বার্ষিক পরীক্ষার ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপি নির্ধারণ পদ্ধতি অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফলটা কিন্তু জিপিএ নামক যে পদ্ধতি রয়েছে সেটি অনুসরণ করে তৈরি করা হবে। এটি কিন্তু আমরা নিচে দেখতে পাবো পদ্ধতিটা আসলে কেমন। এরপরে দেখো আমরা যদি নিচে যাই, আমরা দেখতে পাবো এখানে বলা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়নের নির্দেশনা। প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে সিলেবাস সেখানে কিন্তু মূল্যায়ন আইটেমের একটি অংশ রয়েছে। সেখানে বলা হয়েছে যে তোমাদের যেসব একক কাজ রয়েছে বইয়ে, জোড়ায় কাজ রয়েছে, পোস্টার প্রেজেন্টেশন রয়েছে, সেগুলো কি হিসেবে বিবেচিত হবে? শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। শিক্ষণকালীন মূল্যায়ন পরিচালনার জন্য বিষয়ভিত্তিক নির্দেশনা সমূহ যথাযথভাবে অনুসরণ করতে হবে। সংক্ষিপ্ত পাঠ্যসূচির আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। অর্থাৎ তোমাদের যে শিক্ষণকালীন মূল্যায়নগুলো হবে সেগুলো যেগুলো ইতিমধ্যে করা হয়েছে অর্থাৎ সম্পন্ন করা হয়েছে সেগুলো রেকর্ড, এবং যেগুলো সামনে করা হবে সেগুলোর রেকর্ড, অর্থাৎ কে কত পেয়েছে সেটার রেকর্ডটিও কি করতে হবে? সংরক্ষণ করতে হবে। শিক্ষণকালীন মূল্যায়নের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষা শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে। অর্থাৎ এটা বার্ষিক পরীক্ষার আগেই তোমাদের শিক্ষক সম্পন্ন করবেন। এটি আসলে তোমাদের কোনো কাজ নয়। তোমাদের মূল কাজ হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে থাকা সকল একক কাজ, জোড়া কাজ, পোস্টার প্রেজেন্টেশন গুলো কমপ্লিট করে ফেলা, যার ফলে তোমরা কিন্তু শিক্ষণকালীন মূল্যায়নে বেশ ভালো করতে পারবে। এরপর আমরা যদি 6 নম্বরে দেখি, এখানে বলা হয়েছে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশনা। অর্থাৎ বার্ষিক পরীক্ষায় আসলে কি হবে দেখো, এখানে ভালো করে লক্ষ্য করো। বলা হয়েছে বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে। এখানে দেখো পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে যে 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে প্রতিটি বিষয়ে। লিখিত পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। অর্থাৎ পরীক্ষার মোট সময় কত? পরীক্ষার মোট সময় হচ্ছে 3 ঘন্টা। লিখিত পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশিকা, প্রশ্নের কাঠামো, মানবন্টন, বিষয়ভিত্তিক নির্দেশনায় বিস্তারিত দেওয়া আছে। অর্থাৎ এটা আসলে কোথায় দেওয়া আছে? এটা হচ্ছে তোমাদের যে সিলেবাসটা আমি দেখিয়েছি সেই সব সিলেবাসে একটি অংশ রয়েছে বিষয়ভিত্তিক নির্দেশনা। সেই অংশে বলে দেওয়া হয়েছে যে প্রশ্নপত্রের নির্দেশিকাটা কেমন হবে, প্রশ্নের কাঠামো কেমন হবে, মানবন্টন কেমন হবে। এটি তোমাদেরকে পরবর্তী সিলেবাসগুলো আমি যেভাবে দিচ্ছি সেভাবে এরকম ভিডিও তৈরি করে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো যে তোমাদের প্রশ্নপত্রের কাঠামো, মানবন্টনগুলো কেমন হবে। এরপরে দেখো বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে। সিলেবাসের সাথে কিন্তু নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, যেটি সম্পর্কে আমি আরো একটি আলাদা ভিডিও তৈরি করব। এরপরে দেখো বলা হয়েছে লিখিত পরীক্ষা উত্তর লেখার জন্য পূর্বের ন্যায় বিদ্যালয় কর্তৃক প্রয়োজনীয় খাতা সরবরাহ করতে হবে। অর্থাৎ তোমাদের খাতা কিন্তু বিদ্যালয় থেকে সরবরাহ করা হবে। বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে বিষয়ভিত্তিক জিপিএ নির্ধারণ পদ্ধতি, এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা জিপিএ আসলে কিভাবে নির্ধারণ করা হবে, জিপি পদ্ধতি, সেটি দেখো। শ্রেণী উত্তরণের জন্য 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ে মোট নম্বর হবে 100। যে কোনো বিষয়, সেটা হতে পারে গণিত, বাংলা, ইংরেজি, সবগুলোর বিষয়ে মোট নম্বর হবে 100। যেমন বাংলা পরীক্ষায় মোট নম্বর হবে 100, গণিত পরীক্ষায় 100, ইংরেজি পরীক্ষায় 100, জীবন জীবিকায় 100, এরকম। এই 100 নম্বরের মধ্যে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের ওয়েটেজ হবে 30%। অর্থাৎ 30% হবে শিক্ষণকালীন মূল্যায়নের উপর ভিত্তি করে। লিখিত বার্ষিক পরীক্ষা হবে 70% মূল্যায়নের উপর ভিত্তি করে। কিন্তু এর মানে এই না যে তোমাদের পরীক্ষার 70% হবে বার্ষিক পরীক্ষায় এবং 30 নম্বর হবে শিক্ষণকালীন মূল্যায়নে। এটা কিন্তু তোমরা মনে করবে না, এখানে ওয়েটেজ বলতে বোঝানো হচ্ছে গুরুত্ব। এরপরে দেখো বলা হয়েছে যেহেতু প্রত্যেক বিষয়ে ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর 30, অর্থাৎ তোমাদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য বরাদ্দকৃত মোট নম্বর কিন্তু 30 এবং লিখিত পরীক্ষার জন্য বরাদ্দকৃত মোট নম্বর 100। সেহেতু একজন শিক্ষার্থীর একটি বিষয়ে বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে ওই বিষয়ের ধারাবাহিক অথবা শিক্ষণকালীন মূল্যায়নে তার প্রাপ্ত নম্বরের সাথে লিখিত বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% যোগ করে ওই বিষয়ের বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে তুমি শিক্ষণকালীন মূল্যায়নে যে নাম্বারটি পাবে সেটা কিন্তু তোমার যে লিখিত বার্ষিক পরীক্ষা রয়েছে সেটার যে 70% যোগ করে
তোমাদের ওই বিষয়ে বার্ষিক ফলাফল গ্রেড নির্ণয় করতে হবে। বিষয়টা অনেকটা এরকম, যদি আমি একটু ভালো করে বলি, কারণ এই বিষয়টি নিয়ে অনেকের দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে। তুমি পরীক্ষায় মনে করো 100তে 100 পেয়েছো। কত পেয়েছো? 100তে 100 পেয়েছো। তাহলে 100 এর 70% কত? 100 এর 70% মানে আমরা সবাই জানি 100 এর মধ্যে 70 নাম্বার। তাহলে তোমাদের লিখিত বার্ষিক পরীক্ষা, সেখানে কিন্তু এই 70%টা বিবেচিত হবে, অর্থাৎ তুমি 100 নাম্বার পেলেও তোমার এটা নাম্বার হিসেবে বিবেচিত হবে 70। এখন শিক্ষককালে মূল্যায়নের জন্য তোমার বরাদ্দ কিন্তু মোট নাম্বার হচ্ছে 30। কত? 30। এখন এই 30-এর সাথে ওই 70 যোগ করা হবে, অর্থাৎ তুমি পরীক্ষার মধ্যে যাই লেখো না কেন সেখান থেকে তোমাকে শুধুমাত্র 70% দেওয়া হবে। এখন মনে করো তুমি 100তে 100 পেলে তোমাকে 70% দেওয়া হবে, অর্থাৎ তুমি 70 নাম্বার পাবা। এই 70 নাম্বারের সাথে তোমার যে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে সেটি 30%, অর্থাৎ 30 নম্বর যোগ করা হবে। তাহলে কিন্তু তুমি 100 নম্বর পাবা। অর্থাৎ এখানে বুঝতেই পারছি আমরা যে শিক্ষণকালীন মূল্যায়ন কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষণকালীন মূল্যায়নে তুমি যদি খারাপ করো তাহলে কিন্তু তোমার 30 নম্বর এখান থেকে এমনিতেই চলে যাবে। এরপর আমরা একটু যদি নিচে দেখি, দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে। একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি কিন্তু তোমাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষার মোট নম্বরে 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। অর্থাৎ একজন শিক্ষার্থী ক সে নাম্বার পেয়েছে শিক্ষণকালীন মূল্যায়নে 25 এবং লিখিত পরীক্ষায় সে পেয়েছে 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল অথবা গ্রেড নির্ধারণ ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষার প্রাপ্ত 80 নম্বরের 70%, অর্থাৎ 80 গুণন 70% সমান 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত মোট নম্বর হবে 25 যোগ 56 সমান 81। অর্থাৎ সে ধারাবাহিক মূল্যায়নে যে নাম্বারটা পাইছে সেটার সাথে সে লিখিত পরীক্ষায় যে নাম্বারটা পাইছে সে কত পাইছে? 80। এই 80 এর 70%টা বের করা হবে। 80 এর 70%টা বের করবে কিভাবে? 80 গুণন 70% দিয়ে দিলে যে নাম্বারটা আসবে, অর্থাৎ 80 এর মধ্যে 70% বের করবে। এই নাম্বারটার সাথে ওই যে তুমি ধারাবাহিক মূল্যায়নে যে নাম্বারটা পেয়েছো সেটার সাথে যোগ করে তোমার মোট নম্বরটা নির্ণয় করা হবে। তাহলে এখানে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে শিক্ষণকালীন মূল্যায়নে ভালো করতে হবে। কারণ শিক্ষণকালীন মূল্যায়নে যদি ভালো করা না হয় তাহলে দেখা যাবে যে আমি ভালো করে লিখলেও আমি শিক্ষণকালীন মূল্যায়নে ভালো না করার কারণে আমার নাম্বার কিন্তু কমে যাবে। কারণ শিক্ষণকালীন মূল্যায়নের নাম্বার থাকছে 30%, অর্থাৎ 30 নাম্বার, এবং এখানে তোমার বার্ষিক পরীক্ষায় 70% নাম্বার থাকছে, অর্থাৎ 100-এর মধ্যে তুমি যাই লেখো 70% কিন্তু আসবে। এখন মনে করো তুমি এই যে এখানে দেখালো সে 80 পেয়েছে, এখন 80 পেয়েছে কি হয়েছে? 80-র মধ্যে তাকে 70% দেওয়া হবে, তাহলে 80-র মধ্যে 70% হচ্ছে 56। ওই 56-র সাথে তুমি যে ধারাবাহিক মূল্যায়নে যে নাম্বারটা পাইছো, অর্থাৎ এখানে যে ও পাইছে কত? 25, এই 25টা যোগ করে তোমার মোট নাম্বারটা নির্ধারিত হবে। বাংলা বিষয়ের শিক্ষার্থী ক এর জিপি সমান গ্রেড, জিপি মানে হচ্ছে গ্রেড পয়েন্ট, হবে 5.00 এবং লেটার গ্রেড হবে A+। অর্থাৎ এটি হচ্ছে অনেকটা জিপি এর মতো, ঠিক আছে? জিপিএ 5 যেরকম হয় আর কি, এটাকে বলে জিপি পদ্ধতি। তো এখানে দেখো একটা জিনিস দেওয়া হয়েছে, বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড, অর্থাৎ কত থেকে কত পেলে তুমি একটা গ্রেড পয়েন্ট পাবে এবং লেটার গ্রেড পাবে। তুমি যদি 80 থেকে 100-এর মধ্যে পাও তাহলে তুমি পাবে জিপিএ 5, অর্থাৎ গ্রেড পয়েন্ট হবে 5, লেটার গ্রেড হবে A+। 70 থেকে 79 4 পাবা গ্রেড পয়েন্ট, লেটার গ্রেড হবে A। 60 থেকে যদি তুমি পাও 69 তাহলে তোমার গ্রেড পয়েন্ট হবে 3.50, লেটার গ্রেড কি হবে A-। ঠিক আছে? এরপরে 50 থেকে 59-এর মধ্যে যদি পাও তাহলে গ্রেড পয়েন্ট হবে 3, লেটার গ্রেড হবে B। 40 থেকে, এখানে একটা ভুল আছে, এটা কিন্তু হবে 49। এখন তুমি যদি 40 থেকে 49-এর মধ্যে পাও তাহলে তোমার গ্রেড পয়েন্ট হবে 2 এবং লেটার গ্রেড হবে C। এরপরে তুমি যদি 33 থেকে 39-এর মধ্যে পাও তাহলে তুমি গ্রেড পয়েন্ট হবে 1, লেটার গ্রেড হবে D। তুমি যদি 0 থেকে 32-এর মধ্যে পাও তাহলে তোমার গ্রেড কিছুই থাকবে না, লেটার গ্রেড থাকবে F, যার মানে হচ্ছে ফেইল। এরপরে যদি আমরা নিচে যাই তাহলে দেখতে পাবো একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে না। এখানে একটা বিষয় যে তুমি যদি ডি গ্রেড পাও সর্বনিম্ন যে কোনো একটা বিষয়ে যদি সর্বনিম্ন ডি গ্রেড পাও তাহলে তোমাকে ওই বিষয়ে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে না, অর্থাৎ তুমি ওই বিষয়ে উত্তীর্ণ না। ঠিক আছে? অর্থাৎ তুমি ওই বিষয়ে উত্তীর্ণ হতে পারোনি। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না। এখন মনে করো তুমি 3টা বিষয়ে ডি গ্রেড পাইছো, সর্বনিম্ন ডি গ্রেড বলতে বোঝানো হচ্ছে 33, ঠিক আছে? তাহলে সর্বনিম্ন ডি গ্রেড বলতে ওরা 33 বোঝাতে যাচ্ছে, অর্থাৎ এটা পেলে তোমাদের কিন্তু তুমি এই বিষয়ে
উত্তীর্ণ বলে বিবেচিত হবে না। এবং এরকম তুমি যদি আরো 3টা সাবজেক্টে পেয়ে থাকো তাহলে তুমি পরবর্তী শ্রেণীতে কিন্তু উঠতে পারবে না। তবে বিষয় শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ প্রদান করতে পারেন। অর্থাৎ মনে করো তোমার যে বিষয় শিক্ষক আছে তার সাথে আলোচনা করে অনুরোধ করে প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছে তার সাথে তুমি বিশেষ বিবেচনায় পরবর্তী শ্রেণীতে উত্তরণের সুযোগ পেতে পারো। বিশেষ বিবেচনার বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। এটি শুধুমাত্র এই বছরের জন্য এটি প্রযোজ্য, অন্য কোন বছরের জন্য এটা প্রযোজ্য এখনো ওরা বলে নাই। তাহলে এখানে তোমাদের প্রথম বিষয়টা হচ্ছে যে তোমাদের গ্রেড সিস্টেমটা তোমরা জেনে গেলে, এরপরে কয়টা বিষয় ফেল করলে আসলে কত গ্রেড পেলে তুমি আসলে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে না সেটা সম্পর্কে জানলে। এরপরে আমরা জানলাম যে আসলে আমাদের পরীক্ষাটা আসলে কিভাবে হবে, শিক্ষণকালে মূল্যায়নের গুরুত্বটা কি এখানে কিন্তু আমাদের স্পষ্টভাবে বলে দেওয়া আছে। এবং এই জিনিসটি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ শিক্ষার্থীরা শিক্ষণকালীন মূল্যায়ন ব্যাপারটাই বুঝতেছে না। কত কাজটা করছে এটার কারণে কিন্তু শিক্ষার্থীরা বুঝতেছে না আসলে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে 9 নাম্বার, তাহলে এখানে শিক্ষণকালীন মূল্যায়নে 30% করতে আসলো। এটা কিন্তু গতবার অনেক ঝামেলা হয়েছে, শিক্ষার্থীরা এবং যারা শিক্ষক আছে তারাও কিন্তু এই বিষয়ে অনেক অসন্তুষ্ট ছিলেন। তাহলে আমরা এটা জানলাম যে আসলে কিভাবে হবে। এরপর জিপি নির্ধারণ পদ্ধতিতে তো এটাই ছিল। এরপর আমরা দেখতে পাচ্ছি যে বার্ষিক পরীক্ষা কত নম্বরের মধ্যে হবে এবং লিখিত পরীক্ষা মোট সময় কত হবে, 3 ঘন্টা। আচ্ছা, এরপরে প্রশ্ন কাঠামো মানবন্টন এগুলো কিন্তু সিলেবাসে দেওয়া আছে, আমি এইসব সম্পর্কে পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে দেখো এখানে বলা হয়েছে যে আসলে প্রশ্নপত্রগুলো কারা প্রণয়ন করবে, বিদ্যালয় প্রণয়ন করবে এবং কারা নিবে শিক্ষণকালীন মূল্যায়ন, তোমাদের যে নিজস্ব তত্ত্বাবধানের একজন বিষয় শিক্ষক সেই বিষয়গুলোর উপর পরীক্ষা নিবেন। তো এটি ছিল মূল বিষয়। আজকে আমরা এই নির্দেশনাটি নিয়ে আলোচনা করলাম। একটা নির্দেশনা পাইলে আসলে বোঝা যায় যে একটা পরীক্ষা কিভাবে হবে। গতবারের মতো আসলে এরকম হয়নি। গতবার একটা এত পরিমাণ ঝামেলা করছে যে একজন শিক্ষার্থী বুঝতে পারেনি পরীক্ষাটা আসলে কিভাবে হবে, যদিও ওটাকে পরীক্ষা বলে গণ্য করা যায় না। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস হয়ে যায়, এবং প্রশ্ন ফাঁস হওয়া তো বড় কথা না, বরং প্রশ্নের উত্তরগুলো বিভিন্ন ইউটিউব চ্যানেল প্রকাশ করে দেয়, যেটা খুবই নিন্দনীয় ছিল। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবং তোমরা তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিবে। হ্যাঁ, আমি জানি সময়টা অল্প, 2 মাস দেওয়া হয়েছে এবং সিলেবাসটা একটু বড়, তবে তোমরা যদি হার্ড ওয়ার্ক করো, পরিশ্রম করো, আমি বিশ্বাস করি যে তোমাদের সিলেবাসটা একটু বেশি শেষ হবে না, কারণ পুরোটা আসলে এত তাড়াতাড়ি শেষ করা সবার জন্য সম্ভব না। তবে আগাতে পারবে, অনেক ভালোই আগাতে পারবে। আশা করি পরীক্ষার প্রশ্ন তেমন একটা কঠিন হবে না। তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।